আচ্ছা, আমরা এগুলোকে আলাদা করে নিলাম, এই যে পর্ব পর্ব এগুলোকে আলাদা করে নিলাম। এইখান থেকে এই পর্যন্ত এটা সেড দ্য নেক্সট দ্য ম্যান নেক্সট টু মি আমাকে মানে আমার পরের লোকটি আমাকে বলেছে। এরপর এই পর্যন্ত বলেছে হলো আমি বলেছি যে আই জাস্ট, এবং সে আরো একটি কথা বলেছে যে আই জাস্ট ওয়ান্ট টু সি দ্য ক্রিকেট রেজাল্ট। সে শুধু ক্রিকেট রেজাল্টই দেখতে চায়। হ্যাঁ? তারপরে আবার এখান থেকে ইনভার্ট কমা শুরু হয়েছে, তার মানে এখানে আই, এই যে আই নামক আই সেড, আমি বলেছি, আমি এখনো এটা শেষই করিনি, আপনি কি একটু অপেক্ষা করতে পারবেন। দুটো কথা আমরা এখানে আলাদা আলাদা করেছি না, আলাদা আলাদা করেছি, কথাটা করেছি, এটা আলাদা রেখেছি, অর্থাৎ আলাদা আলাদা করে এরপর আমরা একসাথে দেখবো আর কি। আচ্ছা, দামের নেক্সট টু মি আজ কাকে জিজ্ঞেস করলো? আমার পরের লোকটি কাকে জিজ্ঞেস করলো? আমাকে। এখানে আই আই হবে? যেহেতু এখানে আই আছে, হ্যাঁ বলো, আই হবে? কি হবে? আরে আগে তো অবজেক্ট বসাই না আমরা। আমার পরের লোকটি কাকে জিজ্ঞেস করলো? মি হবে, কারণ এই যে আই, আই যখন ভার্বের পরে বসছে, ভার্বের পরে যখন বসছে, নুহা, নুহা তোমার অডিও প্রবলেম করছে, নুহা অডিও প্রবলেম করছে। আচ্ছা, নেক্সট টু মি আস্ক মি আমাকে জিজ্ঞেস করলো। এবার ইফ এর ব্যাপার যেটা বলতে চাচ্ছিল সেটা বলো। এই যে এখান থেকে তাই কি হবে? ইফ, ইফ এরপর আই, আইটা ফার্স্ট পারসন কি হবে? সাবজেক্ট অনুযায়ী। কি ব্যাপার, আজকে তোমাদের পারফরম্যান্স একটু ডাউন মনে হচ্ছে, একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করো। এই যে আইটা, আইটা কি হবে? হি হবে। এই যে দা ম্যান সাবজেক্ট অনুযায়ী, তাহলে হি হওয়া উচিত ফার্স্ট পারসন সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, বা এখানে ধরলো এই যে সাবজেক্ট অনুযায়ী দা ম্যান, কোথায় কি। এরপর ক্যান এটা কি করব? কি রে বাবা, কুড হবে, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব কখন থাকে? প্রশ্নবোধক বাক্যে, কিন্তু আমরা যেহেতু অ্যাসার্টিভ করে ফেলছি এই জন্য এটা সাবজেক্টের পরে চলে আসবে, অর্থাৎ হি এর পরে চলে আসবে, এবং ক্যানটা কুড হলো, এই তো কুড। এরপর কি লিখবো? হ্যাড, হ্যাড হবে। না না, আজকে তোমাদের পারফরম্যান্স আমি পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। কি রে বাবা, তোমরা আজকে মনোযোগ কোথায় তোমাদের? কালকের পারফরম্যান্স আর আজকের পারফরম্যান্স তো আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। ঘটনা কি? খেলা খেয়ে ফেলছে নাকি? এখানে কি হবে? এটা হ্যাভ হবে, হ্যাভ হবে। এই যে মডালস এর পরে ভার্বের মূল রূপ কি রে বাবা? হ্যাঁ, টেন্সের কাজটা এখানে হয়ে গেছে, এখন হ্যাভ হবে। এরপর এ লুক অ্যাট, এখানে ইউর আছে, ইউর কি করব? সেকেন্ড পারসন, মাই হবে। কিভাবে হবে? সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, এই যে মি অনুযায়ী। এবার ইউর এটা পসেসিভ কেসে আছে 3 নাম্বার, মি থেকে 3 নাম্বার হচ্ছে মাই। গুড, এটা নুহা বলছে মনে হয় না? মাই। এরপর পেপার ফর এ মোমেন্ট, এটার কোনো কাজ নাই, এটা জাস্ট আমরা যা পরিবর্তন প্রয়োজন এখানে কিছু নাই, এটা বসাই দিলাম।
তাহলে the man next to me asked me, আমার পরের লোকটি আমাকে জিজ্ঞেস করলো, if he could have a look at my paper for a moment, সে আমার পেপারটাতে পেপারটা একটু চোখ বুলিয়ে দেখতে পারে কিনা কিছুক্ষণের জন্য। এভাবে কথাটা বলো। এটাতে কারো প্রশ্ন আছে কিনা? না স্যার। তোমরা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো। তোমাদের গতদিনের পারফরম্যান্স আর আজকের পারফরম্যান্স ভালো দেখাচ্ছে না গতদিনের তুলনায়। আচ্ছা, এরপরে দেখো সে আরো একটি কথা বলেছে, আই জাস্ট ওয়ান্ট টু সি দা ক্রিকেট রেজাল্ট, আমি শুধু ক্রিকেট রেজাল্টটা দেখবো আর কি, দেখতে চাই। তাহলে সে আরো একটি কথা বলেছে না? এই কথাটাও কে বলেছে? নিঃসন্দেহে এই যে সেইড দা ম্যান নেক্সট টু মি, সেই বলেছে, দা ম্যানই বলেছে নাকি? তাহলে এই জিনিসগুলো তোমাদের বুঝে নিতে হবে। তাহলে সে বলবো আমরা, আবার দা ম্যান না বলে আমরা কি বলতে পারি? বরাবর প্রথমবার মূল সাবজেক্ট উল্লেখ রেখে পরবর্তীতে বারবারই প্রনাউন ব্যবহার করাটাই শ্রেয়। তাহলে আমরা হি দেব। আ ম্যান এর প্রনাউন হচ্ছে হি। ওকে, হি। আচ্ছা, এবার এই যে হি জাস্ট এখানে একবার এটা বসিয়ে ফেলি আমরা, কাজ নাই। এখন এই যে ভার্ব আছে কি? ভার্ব কি আছে? ওয়ান্ট না? বলো এটা কি হবে? ওয়ান্টেড হবে। ওয়ান্টেড ইডি যুক্ত হলো ফার্স্ট টেন্স, অর্থাৎ ভার্ব ওয়ান টা ভার্ব টু হয়ে গেল। ওয়ান্টেড। এবার টু সি এর পরিবর্তন হবে কিনা দেখো তো। না স্যার। টু যুক্ত ভার্বের পরিবর্তন নাই। এরপর দা ক্রিকেট রেজাল্ট, এখানে কোনো পরিবর্তন হবে? না স্যার। না স্যার। এটা কোনো পরিবর্তন হবে না, জাস্ট আমরা এটা বসিয়ে দিলাম আর কি। দা ক্রিকেট হবে না রেজাল্ট। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে কি দা ম্যান অলসো যেটা লিখতে হবে না? ও আচ্ছা, দা ম্যান অলসো সেড, হ্যাঁ দিতে পারো, সমস্যা নাই। এটা না দিলেও সমস্যা নাই। এটার কারণ হচ্ছে আগের বাক্যটি ছিল প্রশ্ন, আগের বাক্যটি প্রশ্ন, এখন হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিকভাবে বলা। যদি একই ধরনের সেন্টেন্স হয় আমরা সেখানে অ্যাগেইন বা অলসো ব্যবহার করতেই হবে, একই ধরনের সেন্টেন্স হলে। যেমন এটাও প্রশ্ন, এটাও যদি প্রশ্ন হইতো তাহলে আমরা বলতাম আবার জিজ্ঞেস করেছি। যখন এখানে ভিন্ন ধরনের সেন্টেন্স আসবে পরপর, যেমন প্রথমটা হচ্ছে প্রশ্ন, পরেরটা হচ্ছে অ্যাসারেটিভ, এই ক্ষেত্রে আমরা অলসো সেড এর কথাটা না দিলেও, ও আচ্ছা সে তো বলেছে, এটা অ্যাটলিস্ট এটা তো দিতে হবে, বলেছে যে সেটা তো দিতে হবে। হি সেড দ্যাট, এভাবে তো দিতে হবে, কারণ বারবার এই অংশটা টানতে হবে না। হি সেড দ্যাট এভাবে দিতে পারি, অথবা জানিকে যেটা বলেছে চাইলে আমরা এখানে অলসো বা অ্যাগেইন এটাও দিতে পারি। অর্থাৎ যেহেতু ভিন্ন ভিন্ন সেন্টেন্স, অতএব এখানে অলসো দিতেই হবে এমন কোনো কথা নাই। যদি একই ধরনের সেন্টেন্স হতো, এটা প্রশ্ন এটাও প্রশ্ন, বা এটা অ্যাসারেটিভ এটা অ্যাসারেটিভ, সেক্ষেত্রে অলসো বা অ্যাগেইনটা আবশ্যক দিতেই হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে সে বলেছে এই কথাটা কিন্তু দিতে হবে, হি সেড দ্যাট, এটা কিন্তু আবার যোগ করতে হবে, কারণ প্রথম সে জিজ্ঞেস করেছে, এরপর সে বলেছে, তাহলে সে বললো যে, কি বললো, এরপর পরের কথায় আসছে যা বললো এটা, তাহলে এই যে হি সেড দ্যাট এই কথাটা কিন্তু দিতে হচ্ছে। ঠিক আছে, কারণ এই কথাটাও তো সেই এই দাম্যানই বলেছে। এটা কি বোঝা গেছে? আচ্ছা, এবং অলসোটা আমরা দিলাম, সমস্যা নাই। তো হি অলসো সেড দ্যাট, সে আরো বললো যে হি জাস্ট ওয়ান্টেড টু সি দ্য ক্রিকেট রেজাল্ট, সে শুধু ক্রিকেট রেজাল্টটা দেখতে চায়। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। ফাইন, নেক্সটে চলে আসি। স্যার হ্যাঁ বলো 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 বলো। You are welcome, always welcome to ask any question. বলো আনিকা, কি জিজ্ঞেস করতে চাচ্ছ বলো। ওই স্যার আমি কিছু জিজ্ঞেস করি না। ও আচ্ছা, আই হ্যাভেন্ট কোয়াইট ফিনিশড উইথ ইট, আমি এটা শেষই করি নাই আর কি, এই আই নামক ব্যক্তি বলেছে। তাহলে এবার
আই কি বলেছে? এটা কোন ধরনের সেন্টেন্স? এই যে এটা assertive, অ্যাসারেটিভ। Assertive. তাহলে বলো কি লিখবো? এখানে আই এর পরিবর্তন হবে কিনা? আই তো আই মানে না। তোমার বাইরে মানে আই বসলো, তাহলে আই এখন কি লিখবো? I said, said, সেই said, এরপর said. দ্যাট, I said that, হ্যাঁ that. দ্যাট। এবার আই এর পরিবর্তন হবে কিনা? না ফার্স্ট স্যার, পারসন সাবজেক্ট অনুযায়ী মিলে গেল, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী No, sir. মিলে গেল, একই হয়ে গেল, বসে গেল আই। এরপর I had not, হ্যাড। এখানে আমরা কিন্তু এই যে কন্ট্রাকশন ফর্ম গুলোকে আলাদাভাবে লিখে দেখাবো, ঠিক আছে? ডাইরেক্ট নারেশনে কন্ট্রাকশন থাকলেও আমরা ইনডাইরেক্টে আলাদা করে লিখে দেখাবো, এটা এটা হয় আর কি। তাহলে হ্যাড নট হোয়াইট, white, finish, হ্যাঁ এখানে যে হ্যাভ আছে এরপরে ভার্বের 3 নাম্বার আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স করলাম। এখানে দেখো শুধু হ্যাভ ভার্বটাকে চেঞ্জ করলে হয়ে যায়, কেমন? এটা আমরা জানি তো। finish, ফিনিশ with উইথ ইট with it. হলো। এরপর আই এ, এই আই এ আরো একটি কথা বলেছে, এই যে এটা, এবং এটা কিন্তু প্রশ্ন। আবার পোলাইট রিকোয়েস্ট বা প্রশ্ন আমরা এখানে প্লিজ যেহেতু না, পোলাইট রিকোয়েস্ট পুরোপুরি না ধরলেও চলবে। Not হবে না। প্লিজ যেহেতু নাই, আমরা কি হয়েছে? কোথায় হ্যাড নট? স্যার হেড অন হবে না। ও আচ্ছা, এটা বলেছিলাম না, খেয়াল করো নাই তুমি। সংক্ষেপ রূপ যদি থাকে সেটাকে ইনডাইরেক্ট নারেশনে মানে আলাদা করে লিখবা, ও ঠিক আছে? কারণ ইনডাইরেক্ট নারেশনে সবসময় হচ্ছে এলাবোরেট মানে বুঝার মতো করে সবকিছু উপস্থাপন করতে হয় পরিষ্কারভাবে। অতএব কন্ট্রাকশন ফর্মগুলো ডাইরেক্ট নারেশনে থাকে, বাট ইনডাইরেক্টে আসলে তোমরা এটা আলাদাভাবে লিখবা। আচ্ছা, তারপরে এই যে এই কথাটা, এটা এটা কিছুটা পোলাইট রিকোয়েস্ট হয়, কিন্তু মেইনলি হচ্ছে প্রশ্নই হয়, যেহেতু প্লিজ নাই আমরা পোলাইট রিকোয়েস্ট হিসেবে আর দিচ্ছি না। আচ্ছা, এখন কি লিখবো বলো? এটা প্রশ্ন। তাহলে আই কি করেছে? I also also I also also I asked me asked him দি, এই হিমটা দিলেও দিতে পারে, না দিলেও বোঝা যাবে, কেমন? এই যে হিমটা আমি তাকে জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম বলো? লিখবো কি? if 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 he could he could would wait a moment, wait a moment হয়েছে? moment আচ্ছা, এটা কিভাবে করলাম? এই যে আই নামক ব্যক্তি আবার কি অলসো আস্ক করেছে, যেহেতু এটা প্রশ্নবোধক এই জন্য আমরা আস্ক দিয়েছি, এবং এই যে সেট কথাটা এটার জন্য ধরে নিতে হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট বারবার উভয় বাক্যের জন্যই আমাদের ধরতে হচ্ছে, এটার জন্য এটার জন্য, একই ব্যক্তি বলেছে। আচ্ছা, তাহলে আই অলসো আস্কড, এবার অবজেক্টটা এখানে নাই বাট আমরা দিয়ে দিলাম পরিষ্কার করার জন্য, যে আমি তাকে আবার জিজ্ঞেস করলাম। এখানে অবজেক্ট এটা না দিলেও কিন্তু সমস্যা হতো না, বোঝা যেত যে অবজেক্ট এটাই আছে, কারণ এর আগে আমরা অবজেক্ট হিসেবে উল্লেখ করেছি। ঠিক আছে? বা এই দুজনের মধ্যে যে কথোপকথন আমি বলছি মানে তাকেই বলেছি, এটা বোঝা যাবে, অতএব এটা না দিলেও চলে, দিলে পরিষ্কার হয় এটা আর কি। এরপরে যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এই জন্য ইফ হলো। এরপর ইউ সেকেন্ড পারসন, এই যে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, এই অবজেক্ট হচ্ছে কি হিম, হিম অনুযায়ী, তো ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে, হিম থেকে সাবজেক্ট হচ্ছে হি দিলাম। কুড এটা ভেতরে আসলো, এবং ফার্স্ট মডাল থাকলে এটা চেঞ্জ হয় না, অর্থাৎ এভাবে থেকে গেল। আর মডালস এর পরে ভার্বের মূল রূপেই থাকে, এটা বসে গেল। এরপর এ মোমেন্ট বাড়তি শব্দ সেটা বসে গেল, বাক্য শেষ। বলো এই বাক্যে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এখন আমরা এটাকে একটু কি করে ফেলি,
এটাকে না আমরা এবার আনসারটা আমরা ঠিক করি। প্রথমে আমরা কি পেয়েছি, দা ম্যান থেকে এই অংশটা কেটে নিয়ে আসি। তারপরে পেয়েছি আমরা এই অংশটা, না মানে আমরা একটু আলাদা করে করলাম আর কি, একই কথা আর কি, বোঝার জন্য একটু ভেঙে ভেঙে। তারপরে আমরা এখান থেকে পেয়েছি অতএব এটা, এই যে দেখো আমাদের এই হচ্ছে আনসার, এবং এটাকে আমরা এভাবে রাখতে পারি, এটা আনসার। বলো এখানে আর কারো প্রশ্ন আছে কিনা? এই যে আনসার। না স্যার। প্রশ্ন নাই? না স্যার। তার মানে দেখছো প্যাসেজ ন্যারেশনও তোমরা করতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। ফাইন। এবং যারা একটু কম বুঝেছো মনে হচ্ছে, হয় প্রশ্ন করবা, না হয় এটা আবার এগুলো একটু দেখতে হবে। আচ্ছা আমরা নেক্সটে চলে যাই, নাম্বার 3 তে। নাম্বার 3, আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা সবাই কিন্তু পড়ে ফেলবে, মানে ধরেই করা শুরু করবে না। গুড মর্নিং রূপা। রূপাকে গুড মর্নিং বলেছে সেট সোহেল। কে বলেছে? সোহেল বলেছে। এবং সোহেলের পরে কিন্তু আরো একটি কথা আছে, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং। আচ্ছা আমরা এখানে এসএসসি বাদ দিয়ে দিই, আপকামিং এক্সাম, অর্থাৎ আসছে পরীক্ষায় বা আসন্ন পরীক্ষার জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো। এটা কে জিজ্ঞেস করেছে? সোহেলে জিজ্ঞেস করেছে, খেয়াল করো, কারণ এখানে আর কারো উল্লেখ নাই। এখানে সোহেল আগে এটা একটা কথা বলেছে, গুড মর্নিং জানাইছে, তারপর আবার এদিক দিয়ে একটা প্রশ্ন করেছে। মাঝখান দিয়ে কে বলেছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার মানে দুই পাশে দুটো বাক্য হচ্ছে এই সোহেলেরই, এই পর্যন্ত। অর্থাৎ এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো হচ্ছে সোহেলের দুটো কথা। ক্লিয়ার? জি স্যার। এখান থেকে ইনভার্টেড কমা দেখো চেঞ্জ হয়েছে, মানে ডান দিকে ঘুরে গেছে। ঘুরে এ গ্রেট প্রিপারেশন, সে কি বলেছে? রিপ্লাইড শি, মানে রূপা এবার আনসার দিয়েছে গ্রেট প্রিপারেশন, বেশ ভালো প্রস্তুতি নিয়েছে। আচ্ছা এখানে ইনভার্টেড কমা চেঞ্জ হয়েছে, এটা কে বলেছে আমরা পড়লে বুঝতে পারবো। আই হোপ, আমি আশা করি, আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট, আশা করি আমি প্রত্যেকটি সাবজেক্টের 90+ মার্কস পাবো, মানে 90 এর বেশি মার্কস পাবো। এখানে আসি, দেখো তার ইনভার্টেড কমা শেষ। তার মানে এই পর্যন্ত এই গ্রেট প্রিপারেশন রিপ্লাইড শি মানে যে রূপা বলেছে একটা কথা বলেছে গ্রেট প্রিপারেশন, আরেকটি কথা বলেছে আমি আশা করি 90+ মার্কস পাবো। এই দুটো কথা কে বলেছে? বোঝাই যাচ্ছে এটা রূপা বলেছে, কারণ এটা বুঝে নেওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা কিন্তু সবসময় নাই। কারণ আমরা দেখি যে ইনভার্টেড কমা চেঞ্জ হলে বক্তা চেঞ্জ হয়, কিন্তু সবসময় তা ঘটে না। যেমন এখানে ইনভার্টেড কমা চেঞ্জ হয়েছে, কিন্তু বক্তা কি চেঞ্জ হয়েছে? বক্তা ওই যে আগেরটাই রয়েছে। দেখো এখানেও ইনভার্টেড কমা চেঞ্জ হয়েছে, শেষ হয়েছে, কিন্তু বক্তা কি চেঞ্জ হয়েছে? এখানে ইনভার্টেড কমা চেঞ্জ হয়েছে, কিন্তু বক্তা দেখো শি রয়েছে। অর্থাৎ শি এখানে এই দুইটা কথা বলেছে, এখানে এই যে সোহেল এই দুইটা কথা বলেছে। অতএব পড়ে বোঝা ছাড়া অনেক ক্ষেত্রে আমাদের এই সমাধানটা নেওয়া যাবে না, যে কোন কথাটা কে বলেছে। একসাথে আমাদের ইনভার্ট কমার ব্যাপারটাও দেখতে হবে, একই সাথে আমাদের পড়েও দেখতে হবে। আচ্ছা এই এতটুকু বলেছে কে? রূপা। এরপরে ইনভার্টেড কমা আবার চেঞ্জ, অর্থাৎ ইনভার্টেড কমা চেঞ্জ হলে মোস্ট পসিবলি সম্ভাবনা থাকবে হলো যে এখানে বক্তা চেঞ্জ হয়ে থাকতে পারে, কারণ একজনের কথা শেষ হচ্ছে আরেকজনের কথা শুরু হচ্ছে, এইরকম হতে পারে। তাহলে এখানে এই দুইটা কথা রূপা শেষ হওয়ার পরে
এবার ইনভার্ট কমা শুরু হয়েছে, হাউ কনফিডেন্ট ইউ আর, এই কথাটা কে বলেছে? সোহেল বলেছে। দেখো, তার মানে এই বক্তব্যটা আবার সোহেলের। অতএব আমরা এবার প্রথম থেকে চলে যাই এবং এটাকে একটু ভাগ করে ফেলি। এই পর্যন্ত এটা কে বলেছে, এটা একটা ব্যাপার। এবং এরপরে এই গ্রেড প্রিপারেশন থেকে এই যে সাবজেক্ট পর্যন্ত এটা আরেকজনে বলেছে, তারপরে এখান থেকে আবার এতটুকু এটা আরেকজনে বলেছে। ঠিক আছে, আসলে আমি পার্ট পার্ট করে দিচ্ছি কেন, তোমাদের মধ্যে যেন এলোমেলো মনে না হয় আর কি। কারণ প্যাসেজের মধ্যে কাজ করতে অনেক সময় একটু স্টুডেন্টরা প্রথম প্রথম একটু প্রবলেমে পড়ে যায়। সো আলাদা করে দিলাম, অনেকটা ভিন্ন ভিন্ন সেন্টেন্সের মতো দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু কাজটা তোমরা যখন একটু দক্ষ হবা তোমরা এক টানে করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে এখান থেকে ধরি আমরা এখন, গুড মর্নিং রূপা সেড সোহেল, বলো কি হবে? গুড মর্নিং, এখানে একটা ব্যাপার আমি বলি, এটা আগেই একটু প্রশ্ন ছিল তোমাদের, বা মানে আমি বোঝাতে গিয়ে করতে পারি নাই। দেখো, এই যে গুড মর্নিং, এটা কিন্তু এক ধরনের উইশ, আমরা উইশ করতে পারি। গুড মর্নিং হচ্ছে উইশ লিখবো আমরা। আচ্ছা, গুড মর্নিং এর সাথে কি করতে হবে? গুড, এফ টি আর এন ডাবল ওয়ান, গুড আফটারনুন অথবা গুড ইভিনিং। এখানেও কি করব, এখানেও আমরা উইশ লিখতে পারি। গুড গুড নাইট, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। গুড মর্নিং এ উইশ লিখছেন যে সেখানে এইচ দুইটা হয়ে গেছে। আচ্ছা ফাইন, তোমাদের মনোযোগ এটার অনেক একটা ভালো হবে। আছে বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে গুড নাইট যখন হবে, গুড নাইট মানেও কিন্তু শুভরাত্রি। গুড মর্নিং শুভ সকাল, এটা আমরা যে তোমার সকালটা শুভ হোক, এটাই বোঝায় আর কি, উইশ করলাম। গুড আফটারনুন বা গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বা শুভ অপরাহ্ন, তার মানে তোমার অপরাহ্নটা বিকেলটা শুভ হোক, তোমার সন্ধ্যাটা শুভ হোক, তোমার সকালটা শুভ হোক, অতএব এগুলোর জন্য আমরা উইশ লিখলাম। গুড নাইট মানে কি? শুভ রাত্রি। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এই গুড নাইট ইকুয়াল টু হচ্ছে আমরা আসলে বাই অথবা কি বলি, বাই অথবা গুড বাই, ব্যাপারটা বুঝছো? কারণ গুড নাইট আমরা কিন্তু বিদায় জানানোর জন্য, একবার ফাইনালি বিদায় জানানোর জন্য ব্যবহার করি। এই কারণে এই গুড নাইটটা আসলে এই বাই অথবা গুড বাই এর সমার্থক হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে সাধারণত এটাকে আমরা কি, আমরা বিদায় জানানো হিসেবেই বলতে, মানে বলাটা বেটার আর কি, এভাবে প্রচলিত বেশি। তার এই যে গুড নাইট মানে এটা নয় যে তার রাত্রিটা শুভ হোক, এভাবে না বলে আসলে এটা হচ্ছে একবার ফাইনাল একটা ফেয়ারওয়েল আর কি, বিদায়। ঠিক আছে, তো এই জন্য গুড নাইট যদি থাকে অথবা বাই যদি থাকে অথবা গুড বাই যদি থাকে, এই তিনটা জায়গায় আমরা ব্যবহার করব বিএডি, বেট গুড নাইট, অথবা গুড বাই। ঠিক আছে, বেট গুড বাই অথবা বেট কি, অর্থাৎ এটা হচ্ছে জানালো আর কি, বিদায় জানালো, বিদায় জানালো। এই যে বেড গুড নাইট মানে কি, বিদায় জানালো, বেড গুড বাই মানে বিদায় জানালো।
ঠিক আছে, অর্থাৎ এক কথা হলো গুড নাইট এবং গুড বাই এর ক্ষেত্রে বাইটা সাধারণত ধরে থাকে না, হয়তো আচ্ছা মেইনলি হচ্ছে যে গুড বাই এবং গুড নাইট এগুলো যদি থাকে আমরা বলবো বেড গুড নাইট অথবা গেট বেড গুড বাই, বিদায় জানালো। আর এগুলো যদি থাকে আমরা উইশ করলো এটা বলবো। এটা কি বোঝা গেল? জি স্যার। এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা? নো স্যার। আচ্ছা, তাহলে আর এটাকে আমরা সিম্পল একটা নোট হিসেবে দিয়ে চাইলে রাখতে পারি। সরাই রাখি এখন। ওকে, তাহলে এখন বলো কি করব? এই যে এখান থেকে শুরু করতে হবে। বলো বলো বলো। সোহেল বলছে, কাকে বলছে? এই যে দেখো রূপাকে বলেছে, তার মানে সরাসরি আমরা নাম উল্লেখ করে দেবো এখন। সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার করতে হবে। তাহলে বলো কি লিখবো? সোহেল এই যে গুড মর্নিং করছে, গুড মর্নিং করেছে। এতক্ষণ কি বললাম? উইস্ট রূপা। উইস্ট কাকে বলছে? কাকে বলছে? রূপাকে বলছে। রূপাকে। অবজেক্টটা দিয়ে দেবো আমরা নিজে থেকে। রূপা। অবজেক্ট কি? আর গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। বেশ, এরপরে সোহেল একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। এবার আমরা দিতে পারি কি? সোহেলও দিতে পারি, আবার সোহেলকে আমরা প্রনাউন করেও দিতে পারি। যে সোহেল রূপাকে আবার জিজ্ঞেস করলো, এখন রূপা দুবার না দিলে, না দিয়ে আমরা সে বলেও দিতে পারি। পুরুষের সোহেলের জন্য হি ব্যবহার করতে পারি, রূপার জন্য সি ব্যবহার করতে পারি। ঠিক আছে, কি লিখবো বলো? কোনটা বেটার হয়? কোনটা বেটার হয়? হ্যাঁ, যেহেতু এখানে আমরা নাউনের উল্লেখ করে ফেলেছি, পরে প্রনাউন আনাটাই বেটার। তাহলে প্রথমে দিলাম হি, তাকে জিজ্ঞেস করলো, তাহলে অলসো দিলে সুন্দর হয়। একটা কথার পরে আরেকটা কথা বলেছে, অলসো দিতে পারে, বা এখানে অলসো না দিলেও যে ভুল হবে তাও কিন্তু না। অলসো আস্কড, তাকে, সে তাকে জিজ্ঞেস করলো, তাকেটা কে? সি, এটা এখানে কি ভার্বের পরে সাবজেক্ট বসলে সাবজেক্টটা কি এই রূপে থাকে? সি, হার, হার কোনটা বলবে? কি রে, ভার্বের পরে অবজেক্ট বসে না? তো তাহলে সি বলে কেন বসে আছো তোমরা? অবজেক্ট মানে কি 2 নাম্বারটা না? জি স্যার। এখানে কি বসবে? তাহলে স্যার হার, হার। তো হার সেটাই হার হবে। হার, ভার্বের পরে অবজেক্ট হলে সেটা সাইজ করতে হবে তো। জিজ্ঞেস করলে আর কি জিজ্ঞেস করলো? এই যে হাউ মাচ থেকে এই কথাটা। তাহলে বলো কি লিখবো? এই মনি কি কোনো কথা বলছে রে? মনি, হ্যাঁ। ওই মনি কি কোনো কথা বলছে? হ্যাঁ। কথা বলতে হবে, হ্যাঁ বলো। সোহেল উইশড রূপা গুড মর্নিং উইশ করেছে। এরপরে হি অলসো আস্কড হার, সে তাকে জিজ্ঞেস করেছে, আরো জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করেছে? এই যে কথা এটা। হ্যাঁ বলো কি লিখবো? if ইফ। ইফ হবে? হ্যাঁ। কোন দুঃখে হবে ইফ? না স্যার ইফ হবে না। হবে না। আচ্ছা কেন হবে না? কেন হবে না? না স্যার ইফ হবে, ইফ। স্যার এখানে ডাব্লিউ
ওপি বলছো ইফ হবে, স্যার WH কোশ্চেন আবার কেউ বলছে স্যার, ইফ হবে না। বসে যাবে। WH স্যার, ওয়ার্ড এখানে থাকলে WH কি ইফ কোশ্চেন হয় কিনা? স্যার WH কোশ্চেন বসে যাবে। WH ওয়ার্ড এই বসে স্যার। যাবে, এটাই তো কথা ছিল। WH ওয়ার্ড যদি দিয়ে প্রশ্নটা থাকলে ইফ হবে না, স্যার। মানে অর্থে এটা টানে না। আর যদি অক্সিলিয়ারি জি, ভার্ব স্যার। দিয়ে শুরু হয় তাহলে সেখানে ইফ হবে। আমরা পূর্ববর্তী বাক্যে কি করি নাই, এই যে এখানে যে ক্যান দিয়ে প্রশ্নটা শুরু হয়েছে, এই যে আমরা এখানে কি করেছি, এটাকে কি করেছি, ইফ দিয়ে করি না। এই যে ইফ নাই এখানে, কিন্তু WH ওয়ার্ড দিয়ে থাকলে সেখানে ইফ হয় না। না স্যার, এখানে WH তাহলে কোশ্চেন বসে যাবে। এখানে WH ওয়ার্ড দিয়ে আছে, অতএব ইফ হবে জি স্যার, WH না। তাহলে হাউ মাচ, বসে যাবে। হাউ মাচ তার সাথে ওয়ার্ডও আছে, আবার হাউ মাচ প্রিপারেশন, কতটুকু প্রস্তুতি, একসাথে বসে যাবে নাকি? অর্থাৎ এই যে দেখো সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, প্রশ্ন, তাহলে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব থাকে, তার আগে WH ওয়ার্ডের সাথে যা যা আছে একসাথে বসে যাবে। হাউ মাচ তো বসছে WH, হাউ মাচ প্রিপারেশন একসাথে, ওই ভার্ব অক্সিলিয়ারি ভার্ব থেকে মানে পূর্বের পুরোটা অংশ একসাথে বসবে। ঠিক আছে, কারণ প্রিপারেশন এটা যদি আলাদা লেখা আর হবে না আবার। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে হাউ মাচ প্রিপারেশন নিলাম। এবার এখানে ঠিক করো, সাবজেক্ট বসাইতে হবে না আগে? জি স্যার। বলো কি বসাবো? স্যার হুম, স্যার ইউটা অবজেক্ট আই হবে। ইউটা কে আসলে, ইউটা কে? হার ইউ হ্যাঁ। সেকেন্ড পারসন, হ্যাঁ হ্যাঁ ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, অবজেক্টটা আসলে কে? অবজেক্টটা হচ্ছে হার এই রূপা, হার অবজেক্টটা হচ্ছে রূপা রূপা। হার আচ্ছা, এখন আনিকা যে বলছো এটা হার, ভালো কথা। এখানে ইউটা কি অবস্থায় আছে, সাবজেক্ট হিসাবে না? জি স্যার। তাহলে রূপা থেকে সাবজেক্ট নিলে কি তাহলে হবে? সি হবে। তো এই রূপা থেকে হলো শি, প্রনাউন হবে শি আর সাবজেক্টও শি। অতএব এই যে ইউ, এই ইউর পরিবর্তে আমরা কি লিখবো? সি শি। ঠিক আছে, শি। জি। এখন হ্যাভ এর কি ব্যবস্থা করব? হ্যাভ এটা এখানে আনলাম, এখানে হ্যাভ এটা আনলাম, মানে এখানে সাবজেক্টের আগে ছিল, এখন সাবজেক্টের পরে নিয়ে এসেছি। কিন্তু আনার সময় আমরা কি দেখছি, এখানে ইউর সাথে হ্যাভ বসেছিল, এটা ম্যাচ করা, কিন্তু শির সাথে কি হ্যাভ বসে? না স্যার। এটা আমি এভাবে না, করতে না, বলেছি, কেন বলেছি, তোমরা না, মুখস্থ স্যার। বলতে পারতা যে হ্যাভ অ্যাজ থাকলে হ্যাড, সেটাও হইতো, কিন্তু আমি বলেছি এভাবে করবা, তাতে বি ভার্বের ক্ষেত্রে ভুলটা হবে না আর কি। তাহলে শির সাথে কি হবে, হ্যাভ না হয়ে হ্যাজ। হ্যাঁ। এরপরে আমরা এটাকে টেন্স করব, টেন্স চেঞ্জ করব। হ্যাজ থাকলে কি, হ্যাভ হ্যাজ থাকলে ফার্স্ট টেন্সে কি হয়? হ্যাড হ্যাড বলতে এতক্ষণ লাগছে কেন? হ্যাড। হ্যাড তাহলে এই যে হ্যাড, ইউ হ্যাড, শি হ্যাড হয়ে গেল এই পর্যন্ত। এরপরে আর কি আছে, এই এটা কি এখানে কোনো চেঞ্জ হবে কিনা দেখো তো। না। চেঞ্জ হবে না কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকলে এটাকে অ্যাড করে দিলেই হচ্ছে, আর ভার্বের কোনো পরিবর্তন হয় না। পাস্ট পারফেক্টে গেলেও সেম ব্যাপার ঘটে, এখানে যে ভার্ব 3 আছে, এখানেও ভার্ব 3 হবে, তার মানে এই ভার্ব থেকে আর ফর দা আপকামিং एग्जाम আসছে পরীক্ষার জন্য, এই কথাটাতে কোনো চেঞ্জের কিছু নাই, অর্থাৎ যা আমরা পরিবর্তন করতে হয় সেগুলো কিছু নাই অতএব এখানে। আচ্ছা, ওকে।
এরপরে এই অংশটা ধরি, এ গ্রেট প্রিপারেশন রিপ্লাইড সে রিপ্লাই করলো গ্রেট প্রিপারেশন, মানে বেশ ভালো প্রস্তুতি। এটা তো বলেছে, আরো একটি কথা বলেছে, আশা করি 90+ মার্কস পাবো সব সাবজেক্ট। বলো এই জায়গাটা কি করবে? তাহলে এখানে যেহেতু এই যে এটা যেহেতু প্রশ্ন হয়েছে, প্রশ্ন ছিল যে কেমন মানে প্রিপারেশন নিয়েছো তুমি, এবার সে উত্তর দিচ্ছে, এখানে রিপ্লাই দেওয়াই আছে, যদি নাও সেইটা দেওয়া থাকতো আমরা রিপ্লাই করতাম, কারণ এই প্রশ্নের পরে যা বলা হচ্ছে সেটা কিন্তু আনসার করা হচ্ছে, রিপ্লাই করা হচ্ছে। অতএব এই যে সি রিপ্লাইড আছে, এভাবে আমরা এটা সেট থাকলে আমরা রিপ্লাই দিতাম। বলো কি লিখবো? She replied. সি replied. রিপ্লাইড। Replied. হ্যাঁ, Replied. এখন এখানে কি ব্যবস্থা করব? মানে এখানে বলা হচ্ছে শুধু এই গ্রেট প্রিপারেশন, খুব ভালো প্রস্তুতি, এখানে কোনো সাবজেক্ট ভার্ব আসেনি, না, নাই। তার মানে এই সাবজেক্ট ভার্ব খুঁজে পাওয়ার জন্য, বা এটা পূর্ণ বাক্য, এখানে কিন্তু শর্টে বলা হয়েছে, যেটাকে ইংরেজির ভাষায় এলিপসি বলা হয়। এলিপসি বলতে কি, এই যে দেখো, এই যে এখানে যে প্রশ্নটা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে কি আছে, যে মানে হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন, এই যে এই অংশটা আমরা ধরি না, সাবজেক্ট ভার্ব, এই যে শি হ্যাড টেকেন, শি হ্যাড টেকেন, এই যে সাবজেক্ট কে নিবে, কে নেওয়ার ব্যাপার, প্রস্তুতি শি, কি করার ব্যাপার, হ্যাড টেকেন নেওয়ার ব্যাপার। তাহলে এই যে অংশটা, এই অংশটা এখানে, যেমন এখানে আমি এটা লিখে দিই, বা এই যে হ্যাভ ইউ টেকেন, তাহলে আমি শি হ্যাভ টেকেন এভাবে, শি হ্যাজ টেকেন এভাবে ধরে লিখে দিলাম, শি হ্যাজ টেকেন, এই যে ব্যাপারটা আমি লিখে দিলাম। এটা লিখে দিলে কিন্তু তখন আবার বাক্যটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখো সে নিয়েছে এ গ্রেট প্রিপারেশন, অনেক ভালো প্রস্তুতি, ঠিক নেই? কিন্তু এই যে ব্যাপারটা, এই অংশটা এখানে নাই। কেন নাই? কারণ প্রশ্নের মধ্যে এই প্যাটার্নটা দেওয়া ছিল যে তুমি কি নিয়েছো, কি তুমি কেমন প্রস্তুতি নিয়েছো, তাহলে প্রস্তুতি নেওয়ার ব্যাপার এবং সে বা তুমি, এই সাবজেক্ট এবং ভার্বের ব্যাপারটা এখানে উল্লেখ করা ছিল। এই যে হ্যাজ টেকেন, হ্যাভ টেকেন, আর শি হইলে হ্যাজ টেকেন হচ্ছে। এই কারণে কথোপকথন অর্থাৎ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে কথাটা আগে বলা হয়েছে বা বোঝা যাচ্ছে, সেই অংশটা বাদ দিয়ে বাকি অংশটা বলাটা হচ্ছে একটা স্টাইল আর কি, যেটা কথোপকথন বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এভাবে এটা স্ট্যান্ডার্ড হয়। ঠিক আছে? তার মানে যখন আমরা এই গ্রেট প্রিপারেশন পাচ্ছি, তখন আমাদের বুঝে নিতে হবে যে এখানে সাবজেক্ট ভার্ব কি আছে, আসলে পূর্বের বাক্যে কি ছিল। তো পূর্বের বাক্যে এখন সে রিপ্লাই করছে, মানে সেই বলবে, এই জন্য আমরা ইউ না ধরে, সেখানে ইউ তো বলছে যে আরেকজনের ভাষায় ইউ এসছে, কিন্তু এখন সে রিপ্লাই করছে মানে সে বলবে, সে বলেছে যে সে নিয়েছে এ গ্রেট প্রিপারেশন। তাহলে এই যে শি হ্যাজ টেকেন, এই ভার্বটাকে আমাদের ধরে রাখতে হবে, এবং এটার টেন্স পরিবর্তনও আমাদের করতে হবে। ধরে নিতে হবে যে শি হ্যাজ টেকেন আছে, এবং টেন্স পরিবর্তনে হ্যাজটাকে কি করব, এখানে কি করেছিলাম, এই যে হ্যাজটাকে হ্যাড করেছিলাম, এখানেও আসলে আমাদের হ্যাড করতে হবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের ধরে নিতে হবে। এটা কিন্তু ছিল না, যখনই সাবজেক্ট এবং ভার্ব থাকবে না, তখন আমাদের এইভাবে ধরে নিতে হবে। তাহলে এটা আমরা কেটে নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসবো। এটাকে আমরা একটু বোঝার জন্য, আমি এখানে কিন্তু আর প্রশ্ন লিখবে না তোমরা, এটা আমি বোঝার জন্য এটাকে একটু ব্যাখ্যা করলাম। এখানে যে অংশটা এখানে আছে, আসলে সূর্য আছে, যেটা এলিপসড করা আছে, মানে বাদ দিয়ে রাখা হয়েছে। ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো? স্পোকেন ইংলিশে এই যে এলিপসির ব্যবহার প্রতি লাইনে লাইনে, প্রতি কথায় কথায় হয়।
স্পোকেন ইংলিশে যে অনেকে বলে যে স্পোকেন ইংলিশ আর এমনি ইংলিশ এক না, হ্যাঁ, তারপরে স্পিকিং করতে গ্রামার লাগে না, যেমন এখানে কোনো গ্রামার ব্যবহার হয়েছে কিনা, এই গ্রেড প্রিপারেশনের মধ্যে কোনো গ্রামার আছে কিনা, সাবজেক্টও নাই, ভার্বও নাই, টেন্সও নাই, তাহলে গ্রামার কেমনে ব্যবহার হইতো? মনে করে অনেকে যে গ্রামার ব্যবহার অনেক ক্ষেত্রেই লাগে না, কিন্তু আসলে গ্রামার এখানে আছে। এই যে এটা পূর্বের বাক্যে ব্যবহৃত হয়েছে বলেই এখানে আর উল্লেখ করা হয় না, যেটাকে বলা হয় ইউজ অফ এলিপসিস, অর্থাৎ বোঝা যায় এমন অংশকে বাদ দিয়ে রাখাটা। ঠিক আছে, এখানেও কিন্তু গ্রামার ইউজ হয়েছে, বাট এটা যেহেতু এলিপসির মধ্যে পড়ছে এই জন্য এটাকে বাদ দিয়ে রাখা হয়েছে, এখানে না দিলেও বোঝা যাচ্ছে। যেমন যদি বুঝাই নাই যাইতো তাহলে আমি কেমনে বুঝলাম? আবার যাকে বলেছে, যে রিপ্লাই করেছে সে কেমনে বুঝলো, বা যাকে রিপ্লাই করেছে সে কিভাবে বুঝলো? তার মানে এটা বোঝা যাচ্ছে, কারণ আগে উল্লেখ আছে এই কথাটা। ওকে, এটা বোঝানো খুব ইম্পর্টেন্ট ছিল, এই জন্য ডিসকাস করলাম। তাহলে সি রিপ্লাইড, এই যে সি রিপ্লাই করলো, কি রিপ্লাই করলো? এখন এটা কি, এটা কি অ্যাসার্টিভ না? দেখো তো বাক্যটা। এটা কি অ্যাসার্টিভ না? তাহলে অ্যাসার্টিভ বলে এখন কি দেব আমরা? সি রিপ্লাইড, কি লিখবো? বাক্য অ্যাসার্টিভ বলে ভার্বের এখন কি করব? সেই উত্তর দিল কি রে বাবা, সি তো এখানে দিছো, আবার সি কি? অ্যাসার্টিভ বলে এটা রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব সেট থাকতে পারতো, রিপ্লাইড আছে, আমরা রিপ্লাইড দিলাম। এই দীপ্ত অডিও অফ করো। আচ্ছা, তাহলে সি রিপ্লাইড, এরপরে কি লিখবো? এটা অ্যাসার্টিভ, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু কিছু দিব না এখানে। স্যার কমার্স তলে দ্যাট হবে তো না। সেটা বলছো না কেন কেউ? সেটা কেন বলছো না? রিপ্লাইড পরে তো এমনিতে আমরা দ্যাট দিয়ে থাকি, অ্যাসার্টিভ তো। সি রিপ্লাইড দ্যাট, কমা বা বাক্যের শুরু। আচ্ছা, তাহলে সে উত্তর দিল যে, এবার এই কথা এটাকে মিলাই লিখতে হবে, এই যে এতক্ষণ যেটা বক বক করলাম আমি। সে উত্তর দিল যে এই যে এই কথাটা শুধু আছে গ্রেড প্রিপারেশন, কিন্তু আমরা নিয়ে আসতে হবে এতক্ষণ যা হিসাব করে বের করলাম সেটা। ঠিক আছে, এতক্ষণ যা আমরা হিসাব করে বের করলাম সেভাবে লিখতে হবে। শি, আচ্ছা এটা ছোট হাতের, শি হ্যাড টেকেন, এখন যেহেতু এখানে আর এটা বড় হাতের থাকবে না, কারণ এটা এখন বাক্যের মধ্যে ঢুকে গেছে, অতএব এটা ছোট হাতের হয়ে যাবে। তাহলে এই যে শি হ্যাড টেকেন এ গ্রেড প্রিপারেশন, দেখো ওখানে দেওয়া ছিল শুধু এ গ্রেড প্রিপারেশন, আমরা এখানে শি হ্যাড টেকেন হিসাব করে নিয়ে এসেছি, কারণ এখানে যদি সংক্ষিপ্ত বাক্য থাকে বা সাবজেক্ট ভার্ব ছাড়া বাক্য মানে কথা থাকে, সেটাকে আমাদের পূর্ণাঙ্গ বাক্যে রূপ দিতে হবে, এবং সেটা সাহায্য নিতে হবে পূর্বের প্রকাশ থেকে। এই যেমন আমরা এখানে হ্যাভ টেকেন থেকে নিয়েছি, বা এখানে যে করেছি এখান থেকে। এটা ক্লিয়ার কি না এই অংশটা? মনোযোগ দিলে ক্লিয়ার হবে, না ক্লিয়ার হবার কারণ নাই, কারণ এতভাবে বললে আর ক্লিয়ার না হওয়ার কিছু থাকে না। তাহলে সে উত্তর দিল যে হি হ্যাড টেকেন এ গ্রেড প্রিপারেশন, সে গ্রেড প্রিপারেশন নিয়েছে। এই যে জাস্ট এই গ্রেড প্রিপারেশন এটুকুর জন্য আমাদের এটা করতে হলো পুরোটা এই পর্যন্ত। এরপর এই সি নামক ব্যক্তি আরো একটি কথা বলেছে, মানে রূপা আরেকটি কথা বলেছে। আই হোপ, আশা করি আমি পাবো আর। তো এখন সে আরো বলেছে না, এখানে আরো একটা কথা না এটা? তাহলে কি সি, আমরা রূপানাথে সি দিলাম, সি অলসো
এই যে এখন আমরা দিলাম আর আবার আরো বলেছে তাহলে ই অলসো এখানে যেহেতু অ্যাসারেটিভ দেখো যে আই হোপ মানে সাবজেক্ট ভার্ব আই শ্যাল গেট মানে সাবজেক্ট ভার্ব তার মানে শি অলসো আমরা সেড দিলাম আবার দ্যাট দিলাম খেয়াল করো এরপর আবার আই হোপ আছে আই হোপটা কি আইটা কে আইটা কে রূপা না তাহলে শি এবার হোপের ফার্স্ট টেন্স কি হোপের ফার্স্ট টেন্স কি হোপড আচ্ছা এইখানে দেখো আমি আশা করি আমি এটা তাহলে আমি আশা করি এই যে কমা আছে কমার ক্ষেত্রে আচ্ছা এটাকে আমরা এভাবেও রাখতে পারি সমস্যা নাই তাহলে শি অলসো সেড দ্যাট শি হোপড কমার জায়গায় রেখে দিই সমস্যা নাই হোপ এরপরে এই অংশটা ঠিক করো আইটা কে পাবে আর যে আশা করতেছে সেই তো পাবে মানে রূপা পাবে তাহলে আবার শি নাকি এই যে আই এটা কি সে উত্তর দিল আমি কে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হিসাব করো না যে সাবজেক্ট শি এবার বলো এটার কি করব she would আচ্ছা আমরা তারপরে একটু সবার ব্যাখ্যার জন্য বলি শ্যাল আছে আমরা এখানে শ্যালটা নিয়ে আসলাম ভালো কথা এখন এই যে শির সাথে কি শ্যাল ম্যাচ হয় এর সাথে শ্যাল হচ্ছে ফার্স্ট পারসনের সাথে শ্যাল ব্রিটিশ ইংলিশ অনুযায়ী আর থার্ড পারসন বা থার্ড পারসনের সাথে বা সেকেন্ড পারসনের সাথে উইল আমরা এভাবে করব কিন্তু আন্দাজে আগে কিন্তু উড করে ফেলবো না তাহলে আমরা উইল বসালাম আগে বললাম এবার এটাকে ফার্স্ট টেন্স করতে গেলে ফার্স্ট মডেলে উড হবে এভাবে ভেঙে করবা না হয় কিন্তু ওই বিভার্বের ক্ষেত্রে ভুল হয়ে যাবে তাহলে শি উড এবার প্রেজেন্ট মডেলের পরে যেরকম ভার্ব মূল রূপ বসে ফার্স্ট মডেলের পরেও ভার্বের মূল রূপ বসবে তার মানে গেট যেভাবে আছে এভাবে বসে যাবে এরপরে 90 মানে প্রতি সাবজেক্টে 90 এর উপরে মার্কস পাবো এটার মধ্যে কিছু আছে নাকি এটার মধ্যে চেঞ্জের মতো কিছু আছে না দেখো তো না স্যার তাহলে এটা বসাই দেব বসাই দিলাম পুরোটা এই যে 90% মার্কস সাবজেক্ট যা আছে ঠিক আছে তার মানে এই ব্যাপারটা হলো এতটুকু করলাম এতটুকুতে কারো প্রশ্ন আছে কি না না Good. এরপরে আমরা পরের অংশে চলে আসি হাউ কনফিডেন্ট ইউ আর সেইড সোহেল এবার সোহেল বলেছে কত কনফিডেন্ট তুমি বলো কি লিখবো এটা Sohel exclaimed গুড এই যে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স exclaimed with এক্সক্লেমড উইথ joy জয় দেব নাকি সারপ্রাইজ দেব দেখো তো আনন্দের চাইতে এখানে বিস্ময়ের ব্যাপারটা বেটার মানে প্রকাশিত বেশি হচ্ছে না সারপ্রাইজ অথবা ওয়ান্ডার উইথ ইয়ার অথবা ওয়ান্ডার অথবা সারপ্রাইজ একটা দিলে হবে এরপরে কি বসাই আমরা কমার জায়গায় কি বসাই কমা বা বাক্যের শুরুতে দ্যাট হ্যাঁ তারপর এরপরে কি আজকে একটু তোমাদের ওভারঅল কিন্তু পারফরম্যান্স লো মনে হচ্ছে সব মিলে স্যার হ্যাঁ সাবজেক্ট আগে আসবে না হ্যাঁ সাবজেক্ট কি আছে ইউ আছে এবার ইউ পরিবর্তন করো সাবজেক্ট ভার্ব আগে চলে আসবে এখানে এক্সক্লেমেটরিতে বাক্যটা যখন হাউ বা হোয়াট দিয়ে শুরু হয় তখন সাবজেক্ট ভার্ব শেষে থাকে কিন্তু আমাদের যেহেতু সব ধরনের বাক্যকে অ্যাসারেটিভ করে ফেলতে হবে সেই জন্য এই সাবজেক্ট ভার্বটাকে ধরে আমাদের কি করতে হয় প্রথমে নিয়ে আসতে হয়
হ্যাঁ, তো এখন ইউটাকে ঠিক করি আগে। ইউ কে, ইউ মানে কে, ইউটা কে? রূপা। Sorry, ইউটা কে? রূপা। রূপা। ইউটা হচ্ছে রূপা, তাহলে লিখি রূপা। দ্যাট, তাহলে শি, যেহেতু এখানে হি দিলে সোহেল বুঝাচ্ছে, শি দিলে রূপা বুঝাচ্ছে, ঝামেলা নাই। তাহলে শি দিলাম। এবার আর, আর এটা এখানে আনলাম, আনলাম। এখন শি কি আর এর সাথে ম্যাচ হয়নি? না না আমি স্যার এভাবে করতে বলেছি, যেমন এখানে যদি আর থেকে অনেকে ভুলে হয় আর লিখে তাই ফেলবে, ইজ হবে। তাইলে এখানে আগে ম্যাচ করে নিবা মনে মনে, এটা খাতায় লিখবা না, মনে মনে আমি দেখাচ্ছি আর কি। তাহলে ইজ হবে। এবার ইজের টেন্স পরিবর্তন কি হবে? ওয়াজ। এটা হয়ে গেল। তাহলে যে ইউ আর রূপান্তরিত হয়েছে শি ওয়াজ। এরপরে এ হাউ হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে। হাউ হোয়াট থাকলে কি বসাইতে হয়? হাউ থাকলে কি বসাইতে হয়? অ্যাসারেটিভ। ভেরি গুড। ওই যে এক্সক্লেমেটরি থেকে অ্যাসারেটিভে চেঞ্জের যে নিয়ম সেটা এখানে প্রয়োগ করতে হয়। তাহলে হাউর জন্য ভেরি, আর বাড়তি কি আছে? কনফিডেন্ট। কনফিডেন্ট। হইছে? কনফিডেন্ট। তাহলে সোহেল বিস্ময়ের সাথে বলল যে সে খুব কনফিডেন্ট ছিল। কথা শেষ তো। এখানে বার্তা ছিল তুমি কত কনফিডেন্ট, এভাবে একটা বিস্ময়ের প্রকাশ ছিল। এখানে হচ্ছে যে সে ছিল খুব কনফিডেন্ট। ওকে, জি এখন এটাকে আমরা ছোট করে ফেলি। এবং আমাদের যে আনসারটা কি দাঁড়াচ্ছে? এই যে এখান থেকে এতটুকু, এটা আমরা বা কপি করেও নিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে এতটুকু, তারপরে এখান থেকে ব্যাস। এই হলো মোট কথা। এখানে কারো প্রশ্ন আছে কিনা? আর না এটা স্যার। শুধুই প্রশ্ন, এটা ভাগ ভাগ করে প্রশ্ন এবং উত্তর করা। এই যে পর্যন্ত এটাকে ভাগ ভাগ করে করেছিলাম, এবং এখানে শুধু আনসারটা আলাদা করে দিয়েছি। বোঝা গেছে কিনা? জি স্যার জি স্যার। জি স্যার। তার মানে আমি যে ফর্মুলাতে দেখাচ্ছি যে ভাগ ভাগ করে আলাদা, প্রথমে কি আমরা পড়ে দেখেছি যে কোন অংশের মানে কথার স্তর কোনগুলো। এই যে একটা স্তর পেয়েছি, একটা স্তর পেয়েছি, এখানে একটা স্তর পেয়েছি, না একটা স্টেপ কার কথা, এক একজনের কথাকে ভাগ করে ফেলা। এটা হচ্ছে যে কেন আমি তো এখান থেকে ডাইরেক্ট টেনেও এই আনসারটা করে দিতে পারতাম। কেন ভাগ করেছি? বোঝার জন্য। তোমরা এভাবে ভাগ ভাগ করে করবা। যখন এক্সপার্ট হয়ে যাবা তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তোমরা এক্সপার্ট নও। ঠিক আছে, বা আগামী 2-4 বছরও এক্সপার্ট হয়ে যাবা এটা বলা যাবে না, কিন্তু তোমরা কি করবা, সব সময় এভাবে পার্ট করে করে ভেঙে ভেঙে কাজ করবা। ঠিক আছে, ভেঙে ভেঙে যখন কাজ করবা তখন ভুল হবে না, মানে ভুলটা চেক দিতে জি পারবা। স্যার। কিন্তু ওই যে গদ বাঁধা ডাইরেক্ট এখানে এটা এই এক লাইন দেখে আনসার লেখা শুরু করে দিছো, পুরোটা পড়াও না একবার, ওই রকম করলে দেখবা একটু হবে একটু হবে না এরকম। কিন্তু যদি এভাবে পার্ট পার্ট করে ভেঙে ভেঙে করো, এখানে আচ্ছা তোমরা কি পরীক্ষা এগুলো লিখবা না, এই অংশটা এভাবে লিখবা? হ্যাঁ,
পরীক্ষার কাগজে কি এই হ্যাঁ। প্রশ্ন এটা ধরো, তোমরা কি এভাবে লিখি তারপর আমার মতো এভাবে লিখবা? না স্যার। আমি এই যে অংশটা করেছি এটা শুধুই বোঝার জন্য করেছি, তোমরা প্র্যাকটিস করতে প্রয়োজনে এভাবে চাইলে করতেও পারো, তবে পরীক্ষার খাতায় কিন্তু এই অংশটা দেওয়া যাবে না, এটা বোঝার জন্য, কারণ প্র্যাকটিস প্র্যাকটিস, পরীক্ষার হিসাব আলাদা। ব্যাপারটা বুঝছো? পরীক্ষায় শুধু এই যে আনসার আছে, প্রশ্ন আছে এটা, এবং এই যে আনসার আছে এটা এভাবে দিতে হবে, এটা প্রশ্ন এটা উত্তর। কিন্তু প্র্যাকটিসে তোমরা এভাবেই করতে পারো, বেটার হবে। বা যদি ডাইরেক্ট প্রশ্ন থেকে উত্তরও লেখো, তবে চিন্তা করতে গিয়ে তোমরা এভাবে চিন্তা করো। বুঝাইতে পারলাম? এটাতে এটাতে জি দুইটা স্যার। কোনো প্রশ্ন আছে কিনা এই দুইটাতে? আর